রোববারের আলসে দুপুরে হঠাৎ যদি একাকিত্ব এসে গ্রাস করে, সেটাকে দূরে রাখার এক এবং অব্যর্থ ওষুধ 91.9 ফ্রেন্ডস এফএম-এর এই বিশেষ নিবেদন সানডে রোম্যান্স। আজকের গল্প রাজু কর্মকারের লেখা পোয়েট্রি থেরাপি। মুখ্য চরিত্রে অভিমন্যু, সুচরিতা এবং কাবেরী। শুরু হচ্ছে পোয়েট্রি থেরাপি। স্যার, বাড়িতে আছেন স্যার? কে? তুমি? তোমাকে তো ঠিক থাক মা, প্রণাম এখন উঠেই গেছে। প্রায় 20-25 বছর আগে আপনার কাছে পড়তাম স্যার, তাই না চেনারই কথা। আমার নাম কাবেরী দাস। ও আচ্ছা, চিনতে না পারায় কিছু মনে করো না মা, আসলে বয়স হচ্ছে তো। ইটস ওকে স্যার। স্যার বলছো বটে, কিন্তু স্যার আর হতে পারলাম কোথায়? টিউশন করেই জীবন কাটলো। অবশ্য সে সময় চটকলে একটা চাকরি জুটেছিল বটে, কিন্তু সেটাও। তবে আমাদের কাছে আপনি প্রকৃত স্যার হয়েই থাকবেন, এটাই আমার প্রাপ্তি মা। দেখো দেখি, তোমাকে সেই থেকে দাঁড় করিয়ে রেখেছি। বসো মা, বসো। তো কি করছো এখন? আপনাদের আশীর্বাদে আমি জয়েন্ট বিডিও হয়েছি স্যার। জলপাইগুড়িতে পোস্টিং, ওখানেই পরিবার নিয়ে থাকি। অবশ্য কলকাতাতেও আমাদের একটা ফ্ল্যাট আছে। বাহ, খুব ভালো, খুব ভালো। অনেকদিন ধরেই ভাবছিলাম আপনার সাথে দেখা করতে আসবো, কিন্তু সময় হয়েই উঠতো না। এখানেই দাদা পরিবার নিয়ে থাকে, তবে বাবা মা মারা যাওয়ার পর আর সেভাবে আসা হতো না। ও আচ্ছা, তবে তুমি যে আমাকে মনে রেখেছো, সত্যি আমি ধন্য মা। এভাবে বলবেন না স্যার। প্রকৃত শিক্ষক ছাত্রছাত্রীদের মনের মণিকোঠায় চিরকাল বিরাজ করেন। আচ্ছা স্যার, আপনার বাড়িতে আর কেউ নেই? না, আমি একাই থাকি মা। ও, ভুল বলা হলো, আমি আর আমার কবিতা থাকি। কবিতা? হ্যাঁ, কবিতা ছাড়া কেউ নেয় না আমার খোঁজ। কবিতার জন্যই আছি বেঁচে, থাকবো বেঁচে রোজ। আপত্তি না থাকলে বলবেন স্যার, কেন এই সিদ্ধান্ত? তুমি আমার মেয়ের মতো, বলা যেতেই পারে। আসলে কোশমিনকালে সুচরিতা নামে কেউ একজন ছিল এই জীবনে। এই যে বাবু মশাই, ঝিলে ঢিল ছুঁড়তে ছুঁড়তে পুরো ঝিলটাই তো ভরাট করে ফেলবে দেখছি। কি আর করবো বলো, তুমি চাকরি করো, ব্যস্ত মানুষ, আমি বেকার, তাই ঘন্টার পর ঘন্টা তোমার জন্য অপেক্ষা করি। তাই নাকি? ইয়েস ম্যাডাম। একটা কথা বলবো অভিদা? নিশ্চয়ই, বলো প্রিয়তমা। আসলে বাড়িতে আর অপেক্ষা করতে চাইছে না অভিদা। মানে? অভিদা, কিভাবে কথাটা তোমাকে বলবো ঠিক বুঝতে পারছি না। তোমার চাকরিটা চলে যাবার পর আমার বাড়ি থেকে প্রচন্ড অমত করছে তোমাকে বিয়ে করার ব্যাপারে। কারণ টিউশন তো কোনো জীবন নয়। ঠিকই তো বলেছেন। এমনকি পরিবারের লোকজন একটা চাকরিওয়ালা ছেলের সাথে কথাবার্তাও বলছে। আচ্ছা, তোমার ওই চাকরিতে আবার যোগদানের কোনো সম্ভাবনা নেই অভিদা? কিংবা অন্য যে কোনো চাকরি ব্যবস্থা করতে পারবে না অভিদা? চাকরি তো আমার হাতে নেই সুচরিতা, পরিবর্তে একটা কাজ করতে পারি। কি বলো? এই অভিশপ্ত বেকার বাউন্ডুলে অপদার্থর অনিশ্চিত জীবন থেকে তোমাকে মুক্তি দিতে পারি সুচরিতা। যাও, আজ থেকে তুমি মুক্ত বিহঙ্গ। অভিদা, হায় রে ভালোবাসা। আচ্ছা স্যার, সবকিছু ভুলে নতুন করে ভাবেননি কেন? আমি পারিনি মা, আমি নিজের কাছেই নিজে হেরে গেছিলাম। তাই জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে যখন মরতে প্রস্তুত হচ্ছিলাম, ঠিক তখন দৈবক্রমে এক বাল্যবন্ধু এসে আমাকে নতুন জীবনের পাঠ শিখিয়ে দিয়ে গেছিল। এই সেই নবজীবনের দিশারি। A Lover's Complaint, written by William Shakespeare. হ্যাঁ মা, সেদিন বুঝেছিলাম বই কখনো বেইমানি করে না, বরং বাঁচতে শেখায় নতুন করে, নতুন ভাবে। সেই থেকে কবিতাকে সাথী করেই বেঁচে আছি মা। আপনি কিন্তু ভুল করেছেন স্যার।
সবকিছু ভুলে সংসার গড়তে পারতেন, কারণ তিনি তো নির্দ্বিধায় ঘর সংসার করছেন। আসলে মা, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অনেকবার বলেছে, কিন্তু আমি দ্বিতীয় কোনো মেয়েকে মন থেকে মেনে নিতে পারিনি মা। তাছাড়া ভালোই তো আছি, কবিতা সাগরে ডুব দিয়ে মর্মে মর্মে উপলব্ধি করছি কবিতা মানুষকে অকৃত্রিম আনন্দ দেয়, দুঃখ যন্ত্রণা ভুলিয়ে পুনরুজ্জীবিত করে। এটা খুব সত্যি কথা স্যার। তাছাড়া আমাদের ছোটবেলাতে এত ইলেকট্রনিক মিডিয়াম তো ছিল না। তখন তো গল্প, কবিতা, উপন্যাস আর নানা খেলাধুলার মধ্যেই বিনোদন থাকতো। অবশ্যই। জানো, বর্তমানে গবেষণায় প্রমাণিত হয়েছে শারীরিক এবং মানসিক অসুস্থতা থেকে রক্ষা পাওয়ার অসম্ভব জাদুকরী শক্তি আছে কবিতার মধ্যে। রিয়েলি স্যার? তাজ্জব ব্যাপার। হ্যাঁ গো মা, কয়েক বছর আগে জার্মানির একটা বিশ্ববিদ্যালয়ে কবিতা পড়ার প্রতিক্রিয়া নিয়ে গবেষণা হয়। তার ভিত্তিতে একটা প্রবন্ধ প্রকাশিত হয়। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে কবিতা ঠিকঠাকভাবে শুনলে বা পড়লে মস্তিষ্ক আর স্নায়ুতন্ত্রে ভীষণ রকম ইতিবাচক প্রভাব পড়ে। আমিও মাস কয়েক আগে একটা নিউজ পেপারে পড়েছিলাম, বিখ্যাত সাহিত্য সমালোচক স্টিফেন বার্ট বলেছেন কবিতা আমাকে বেঁচে থাকতে সাহায্য করে। অতি সত্যি কথা মা, আমি নিজেই তার উজ্জ্বল দৃষ্টান্ত। জানো, মেন্টাল ডিপ্রেশন মানে মানসিক হতাশা এবং অ্যাংজাইটি ডিসঅর্ডার অর্থাৎ উদ্বেগ ব্যাধি, এই দুটিকে বর্তমানে বিশ্বে মানসিক রোগের মূল রূপ হিসেবে বিবেচনা করা হয়। ইজ ইট? এটা তো জানতাম না। হ্যাঁ মা, শুনে অবাক হবে, পৃথিবীতে 50 কোটি মানুষ এই রোগের শিকার। তাই সাধারণ ওষুধ বা পদ্ধতির পাশাপাশি রোগ সারাতে কবিতাকেও হাতিয়ার করার গবেষণা হয়েছে এবং এখনো যথারীতি হচ্ছে, যার নাম পোয়েট্রি থেরাপি। পোয়েট্রি থেরাপি? স্ট্রেঞ্জ, একেবারে নতুন একটা কনসেপ্ট শুনলাম স্যার, পোয়েট্রি থেরাপি। হ্যাঁ মা, আমি তো বলবো বর্তমানের কর্মব্যস্ত জীবনেও স্বাস্থ্য সচেতন মানুষদের প্রতিদিন অন্তত একটি করে কবিতা পড়া উচিত। তাতে মেজাজ ঠিক থাকবে, চনমনে শক্তি আসবে শরীরে মনে। সমৃদ্ধ হলাম আপনার থেকে স্যার, বাট ডোন্ট মাইন্ড স্যার, বলছি ওনার সাথে আর কখনো আপনার দেখা? হ্যাঁ মা, একবার দেখা হয়েছিল। আমি আপন মনে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ একটা মায়াবী ডাক শুনতে পেলাম, বড় চেনা সে ডাক। অভিদা, অভিদা, এই যে মশাই, উফ, কখন থেকে ডাকছি, শুনতেই পাচ্ছে না। সুচরিতা, তুমি? না, ঠিক খেয়াল করিনি। ইস, কি অবস্থা হয়েছে তোমার! মাথা ভর্তি রুক্ষ চুল, লম্বা দাড়ি, এভাবে নিজের উপর অত্যাচার করছো কেন অভিদা? মরতেও তো হিম্মত লাগে সুচরিতা, সাহস লাগে। আমার তো তা নেই সুচরিতা, তাই এখনো বেঁচে আছি। প্লিজ অভিদা, হয়তো পরিস্থিতি আমাকে তোমার থেকে দূরে ঠেলে দিয়েছে, কিন্তু এভাবে নিজেকে শেষ করে দিও না, তাহলে আমি যে নিজেকে ক্ষমা করতে পারবো না অভিদা। চিন্তা নেই সুচরিতা, অত সহজে আমি মরছি না। আমি তোমাকে এই অবস্থায় মেনে নিতে পারছি না। প্লিজ অন্যত্র বিয়ে করে স্বাভাবিক জীবনযাপন করো প্লিজ। সেটা বোধহয় এই জীবনে আর সম্ভব নয় সুচরিতা। আমি যখন পেরেছি তুমিও পারবে অভিদা, প্লিজ। ও আসছে, আমি চলি। তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো তাহলে যা বললাম তাই করো, আর এসব ছাইপাশ ছোবে না কখনো। আমি আসছি, ভালো থেকো। তুমিও ভালো থেকো সুচরিতা। কিছু বলার ভাষা নেই স্যার, সত্যি প্রকৃত ভালোবাসার মর্যাদা দেওয়ার উজ্জ্বল দৃষ্টান্ত আপনি। স্যালিউট আপনাকে। নিজের খেয়াল রাখবেন স্যার। মাঝে অবশ্য হার্টের একটু সমস্যা দেখা দিয়েছিল,
কিন্তু নিয়মিত কবিতা পাঠ করে এখন অনেকটাই ভালো আছি মা। বাহ, ভালো থাকুন স্যার, সুস্থ থাকুন, এটাই প্রার্থনা। কিন্তু আমি যে এবার উঠবো স্যার। সে কি, খালি মুখে চলে যাবে? কাজের দিদিও এখনো এলো না। দাঁড়াও, একটু চা করে আনি। আজ নয় স্যার, অন্যদিন। অভিদা আছো? অভিদা? কে? তুমি? সুচরিতা? হ্যাঁ আমি। কেমন আছো অভিদা? বেঁচে আছি। কাবেরী মা, এই হলো সুচরিতা। নমস্কার, নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ। ও আমার প্রাক্তন ছাত্রী কাবেরী। বহুদিন পর স্যারের সাথে দেখা করতে এসেছে। ও আচ্ছা, খুব ভালো। আপনারা কথা বলুন, আমি আসছি। ঠিক আছে মা, সাবধানে যেও। ঠিক আছে স্যার। এতদিন পরে হঠাৎ কি মনে করে? হয়তো আমি ক্ষমার অযোগ্য, তবু ক্ষমা চাইতে এলাম তোমার কাছে। আসলে অভিদা, কাউকে দুঃখ দিয়ে ভালো থাকা যায় না। আমিও ভালো নেই। আমার স্বামী রতিকান্ত যখন পথ দুর্ঘটনায় মারা যায়, আমি তখন 6 মাসের অন্তঃসত্ত্বা। সে কি, কি বলছো? তারপর? তারপর এক প্রকার লড়াই করে সন্তানকে বড় করেছি। ও এখন সিএ, স্ত্রী আর 2 ছেলেকে নিয়ে বাইরে থাকে। কিন্তু আমি একাকিত্বকে জড়িয়ে ধরে আজও বেঁচে আছি। তবে আমিও ভালো নেই অভিদা। জীবন থেমে থাকে না সুচরিতা, জীবন এগিয়ে যায়, তাকে এগিয়ে নিয়ে যেতে হয়। যদি নিজেকে একা ভাবো, হতাশা আর উদ্বেগে জর্জরিত হও, তবে কবিতা থেরাপিতে আস্থা রাখতে পারো, যা আমাকে আজও বাঁচিয়ে রেখেছে। কবিতা থেরাপি? হ্যাঁ, দুঃখ, বিষাদ, হতাশাময় জীবনের ও ব্যর্থ ওষুধ এই কবিতা থেরাপি। বিয়ে সংসার না করে শুধুমাত্র কবিতাকে নিয়ে বেঁচে আছো তুমি? শপথ নিয়েছিলাম যে এই জীবনে শুধুই তুমি, নইলে অন্য কেউ নয়। তাই আজও আমি তোমার অপেক্ষায়। অভিদা, তুমি আমাকে এতটা ভালোবাসো, আর আমি নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে করছে। আচ্ছা, একাকিত্ব তোমাকে কুড়ে কুড়ে খায় না? প্রতি মুহূর্তে কুড়ে কুড়ে খায়। কথা বলার কেউ নেই, সঙ্গ দেওয়ার কেউ নেই, প্রবল অসুস্থতাতে মাথায় হাত রাখার কেউ নেই। একটা কথা বলবো অভিদা? বলো। তুমি একা, আমিও একা, আমরা এক হতে পারি না? সুচরিতা, কি বলছো তুমি? তুমি সংসারী মানুষ, তোমার পুত্র পরিবার আছে, এ হয় না সুচরিতা। কেন হয় না অভিদা? জীবন ক্ষণস্থায়ী, সকলের অধিকার আছে নিজের মতো বাঁচার। আমি তোমাকে বিয়ে করতে চাই অভিদা। এ ভুল সুচরিতা, এ অন্যায়। তাছাড়া আমি যে তোমায় কিছুই দিতে পারবো না সুচরিতা। এই বয়সে যেটা সব থেকে বড় প্রয়োজন সেটা তো দিতে পারবে। ছায়া, সঙ্গ, সাহচর্য। চলো, জীবনের বাকি দিনগুলো পরস্পরের ছোঁয়ায় মধুময় করে তুলি। আমি আমার পরিবারকে সামলে নিতে পারবো। সুচরিতা, আমি কিন্তু ভয় পাচ্ছি। ভয়ের কোনো কারণ নেই অভিদা। আমার সাথে আমার সতীন, মানে তোমার কবিতাও থাকবে তোমার জীবনে বাবু মশাই। বাহ বাহ, what an absolute happy ending. সরি স্যার, সরি আন্টি। আসলে আপনার মুখে কেমন আছো অভিদা কথাটা শুনে ভীষণ রকম আগ্রহ জাগলো আপনাদের কথাবার্তা শোনার। ভারী দুষ্টু তো তুমি। অপরাধ ক্ষমা করবেন আন্টি এবং স্যার, প্লিজ। ঠিক আছে মা, নো প্রবলেম। জীবন সায়ান্নে এসে আপনারা ভালোবাসাকে জিতিয়ে দিয়ে পরস্পরের কাছে এসেছেন, আমি ভীষণ খুশি হয়েছি। ভগবান হয়তো এমনটাই চেয়েছিলেন। একটা আবদার আছে স্যার, আমি আগামী রবিবার পর্যন্ত কলকাতায় আছি। তার মধ্যে আমি সম্পূর্ণ নিজের দায়িত্বে আপনাদের 4 হাত এক করতে চাই। প্লিজ স্যার,
এটুকু সুযোগ দিন। পাগল মেয়ে, তুমি কি বলো সুচরিতা? তোমার প্রাক্তন ছাত্রী আন্তরিকভাবে চাইছে যখন, তখন সেটাই হোক। উফ, ভীষণ খুশি হয়েছি আমি। দারুণ একটা মুহূর্তের সাক্ষী হতে চলেছি আমি। থ্যাংক ইউ টু দ্য বোথ অফ ইউ। পাগল কোথাকার। যা বলেছ। শুনছিলেন রাজু কর্মকারের লেখা গল্প পোয়েট্রি থেরাপি। অভিমন্যুর ভূমিকায় অরিত্র, সুচরিতা নীলাঞ্জনা, কাবেরী কুহেলি, আবহ সঙ্গীত ও ধ্বনি পরিকল্পনায় শুভজিৎ, সূত্রধার আমি সৌভিক এবং সমগ্র পরিচালনায় অভিষেক। শেষ হলো এই রোববারের সানডে রোম্যান্সের আমাদের বিশেষ নিবেদন পোয়েট্রি থেরাপি। আগামী রবিবার ঠিক দুপুর 2টায় এরকমই একটা রোম্যান্টিক গল্প নিয়ে হাজির হবে সানডে রোম্যান্স, শুধুমাত্র 91.9 ফ্রেন্ডস এফএম এ।